প্রিয় শিক্ষার্থীরা, কেমিস্ট্রি চেম্বার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে এসেছি সেটা হলো মূলের পর্যাবৃত্ত ধর্মের খুব ইম্পর্ট্যান্ট টপিক। সেটা হচ্ছে কি ব্যাসপার তত্ত্ব ও ফাজানের নীতি। এই দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি এই দুইটা টপিকস তোমরা A to Z সব বুঝতে পারবো এবং খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিকস। এই টপিকস থেকে প্রতি বছরই কোয়েশ্চেন আসে এবং মানে তুমি 10 স্টার এটা ধরে রাখতে পারো, মানে এই দুইটা থেকে যেখানে একটা সৃজনশীল পাবাই। আমরা গত ক্লাসে জটিল যৌগের সংকরায়ন করেছি এবং রঙিন যৌগ গঠন পড়েছি। আজকে আমরা ব্যাসপার তত্ত্ব এবং ফাজানের নীতি পড়ব। আচ্ছা, ব্যাসপার তত্ত্ব ও ফাজানের নীতি পড়ার আগে আমি আরেকটা জিনিস আগে একটু তোমাদেরকে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যৌগের সংকরায়ন কীভাবে নির্ণয় করবো। কোনো একটা যৌগের, গত ক্লাসে আমরা করেছিলাম যে জটিল যৌগের সংকরায়ন, আজকে হচ্ছে শুধু যৌগের সংকরায়ন। যৌগের সংকরায়ন বলতে কি, ধরো তোমার কোয়েশ্চেনটা আছে এটা PCl5 SF6 BCl3 NH4+, ঠিক আছে, যৌগমূলকে থাকে CO3 2-, এইসব যৌগের আটটা দিয়ে NH3, এইসব যৌগের সংকরায়ন কীরকম, আকৃতি কেমন, বন্ধনকোণ কত, এগুলো নিয়ে প্রায় সময় কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি PCl5 দেখি। এটা একটা সূত্র লিখে রাখবা। সূত্রটা হলো কি, হাফ অফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এখানে ভি দ্বারা বোঝানো হচ্ছে যে যৌগটির সংকরায়ন নির্ণয় করব সে যৌগটির কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। এম হচ্ছে একযোজী মৌল, সি হচ্ছে ক্যাটায়ন, এ হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে, তাহলে আমরা একটু করি। PCl5 এর ক্ষেত্রে একটু চিন্তা করি। আমি একটু এখানে লিখছি হাফ অফ, আচ্ছা এখানে লিখে নিচ্ছি হাফ অফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। হাফ ভি হচ্ছে কি PCl5 এর মধ্যে কোনটা কেন্দ্রে থাকবে। একটা টেকনিক শেখাই দিই, যার মোল সংখ্যা কম সে থাকবে কেন্দ্রে। এখানে Cl দেখো 5টা, ফসফরাস হচ্ছে একটা, তো এখানে ফসফরাসের মান সংখ্যা কম, তাহলে ওটা কেন্দ্রে থাকবে। মানে এটা এইভাবে থাকে কি, ফসফরাসের চারপাশে 4টা পাঁচ পাশে 5টা ক্লোরিন, ঠিক আছে, তার কেন্দ্রে আছে ফসফরাস। তো ফসফরাসের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা কত, 5। এম মানে হচ্ছে একযোজী মৌল, এখানে দ্বিযোজী মৌল হবে না, সবসময় একযোজী মৌল মান বসাতে হবে। ক্লোরিন একটা একযোজী মৌল, গ্রুপ নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 17 মৌলগুলো হচ্ছে একযোজী মৌল, যাদের যোজনী 1। তো একযোজী মৌল কয়টা আছে এখানে, ক্লোরিন 1 2 3 4 5, 5 মাইনাস এখানে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন আছে, কোনো প্লাজমা মাইনাস আছে নাই, তাহলে এটা কত আসে, হাফ ইন্টু 10, তাহলে কত 5। এটার জন্য আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যদি এরকম সংকরায়নের মান যদি 2 আসে তাহলে হচ্ছে sp3 আসলে sp2, 4 আসলে sp3, 5 আসলে sp3d, 6 আসলে sp3d2 আর 7 আসলে sp3d3। ঠিক আছে, তো এটা 5, তো এটা সংকরায়ন কী হবে, sp3d। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার। তারপর এরকম হলে তুমি SF6 এরটা কী হবে একটু বলি, আমি একটু এই পাশে করি। SF6 হাফ অফ, কেন্দ্রে কোনটা থাকবে, অবশ্যই সালফার। সালফারের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 2 8 6, 6টি, প্লাস ফ্লোরিন একযোজী মৌল 6টি, কোনো ক্যাটায়ন অথবা অ্যানায়ন নেই।
তাহলে হাফ ইন্টু 12, তাহলে কত 6, 6 আসলে কী হবে sp3d2। BCl3টা কী হবে BCl3 হাফ ইন্টু কেন্দ্রে থাকবে বি, কেন মোল সংখ্যা কম, কয়টা বি এর সর্বশেষ কক্ষতে কয়টা ইলেকট্রন বোরনের, কয়টা বের করেন তো, তিনটা, প্লাস এখানে এক যদি আছে কয়টা তিনটা, 0 + 0, তাহলে হাফ ইন্টু 6, তাহলে 3, 3 হলে কী হবে এটা sp2 সংকরায়ন। ক্লিয়ার? এবার আসো NH3, আমি ক্যাটায়ন আয়নগুলো একটু পরে দেখাই। হাফ অফ কেন্দ্রে থাকবে n, এর সর্বশেষ কত 5টা, হাইড্রোজেন একযোজি মৌল 3টা, কোনো ক্যাটায়ন অথবা অ্যানায়ন নেই 0 0, হাফ ইন্টু 8, তাহলে 4, 4 আসলে কী হবে এটা sp3 সংকরায়ন। এবার তোমরা এই দুটো একটু ট্রাই করে দেখো তো। ট্রাই করা হলো? আচ্ছা আমি একটু এই পার্টটা মুছে দিই, এই দুটো আমি একটু করে দিই, এটা একটু মুছি। আচ্ছা প্রথমে করি NH4+, তাহলে হাফ অফ এখানে কেন্দ্রে থাকবে n, 5 হাইড্রোজেন আছে 4টা, 4, এটা কি প্লাস মানে কি ক্যাটায়ন নাকি অ্যানায়ন, প্লাস মানে হচ্ছে ক্যাটায়ন, ঠিক আছে। তাহলে এখানে কত ক্যাটায়নের জায়গায় বসাবো আমি 1, এখানে অনেকে কী করে প্লাস দেখে প্লাসে বসে দেয়, কিন্তু না, এখানে শুধু চিহ্ন চেঞ্জ হবে না, শুধু সংখ্যাটাই বসবে 1 0, তাহলে হাফ অফ 8, তাহলে এটা 4, 4 হলে কী হবে এটা হচ্ছে তোমার sp3 সংকরায়ন, ঠিক আছে। হ্যাঁ, আর একটা লাস্ট CO3 2- হাফ অফ ভি, এখানে কেন্দ্রে থাকবে কোনটা কার্বন, কেন্দ্রে থাকবে কার্বন, কার্বন কত 6, সরি কার্বন 4। এখন দেখেন অক্সিজেন, অক্সিজেন কি একযোজি মৌল নাকি দ্বিযোজি মৌল, অক্সিজেন হচ্ছে দ্বিযোজি মৌল, ঠিক আছে, অক্সিজেন হচ্ছে কি দ্বিযোজি মৌল, কিন্তু আমাকে এখানে বসাতে হবে একযোজি মৌল, তাহলে এখানে কোনো দ্বিযোজি মৌল আছে একযোজি মৌল আছে নাই, তো এখানে বসাবো আমি কত 0। তারপর এখানে দেখো ক্যাটায়ন নাই 0, অ্যানায়ন আছে কয়টা, অ্যানায়ন আছে আপনার 2টা, তো দেখো অনেকে মাইনাস বসে দেয় এখানে, কিন্তু না, এখানে যে সূত্রের মধ্যে যে চিহ্নটা সেই চিহ্নটা বসবে, শুধু সংখ্যাটা তোমার বসাতে হবে। তাহলে হাফ অফ 6, তাহলে কত 3, 3 হলে কী হয় তোমার sp2 সংকরায়ন। তো এখানে কিছু বন্ধন কোণগুলো মাথায় রাখতে হবে, এর বন্ধন কোণ 180 ডিগ্রি sp, তারপর হচ্ছে তোমার sp2 হচ্ছে 120 ডিগ্রি, 109.5 ডিগ্রি, ঠিক আছে। তারপর sp3d হচ্ছে 90 এবং কত 120 ডিগ্রি, এটা শুধু 90 ডিগ্রি, ঠিক আছে। এগুলো কিন্তু আসে বন্ধন কোণগুলো, কিন্তু তোমাকে লিখতে হয় প্রশ্নের সাথে বলে এটা সংকরায়ন দেখাও এবং বন্ধন কোণ
কি মানে এটা আকৃতিগুলো বলতে হবে। এসপির আকৃতি কি, সরলরৈখিক, ত্রিভুজাকার। আমি গত ক্লাসে ওটা লিখে দিয়েছিলাম সত্যি অপা, যেটা আমি ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবা সংকলনগুলো মনে রাখার জন্য টেকনিক। তারপর হচ্ছে কি সরলরৈখিক, ত্রিভুজাকার, চতুস্তলকীয়, ত্রিকোণাকার, অষ্টতলকীয়, পঞ্চকোণীয়। ঠিক আছে, এখন তোমরা লাস্ট এটা একটু করো। H2O এর সংকলন কী হবে? পারা গেছে? এটা জাস্ট একটু দেখা দিই। H2O এখানে কেন্দ্রে থাকবে কোনটা? দেখো কার মোল কম? অক্সিজেন। কেন্দ্রে থাকবে অক্সিজেন। অক্সিজেনের সর্বশেষ কত? 6টা। এটা 2 -0 + 0, তাহলে 1/2 × 8, তাহলে 4। ঠিক আছে, এটা যে সংখ্যা সেটা লিখে দেবো। ক্লিয়ার? এই টপিকসগুলো নিয়ে কিন্তু এমসিকিউতে একটু বেশি আসে। বিভিন্ন ভার্সিটি কোয়েশ্চেন বলতে পারে যে এই যৌগটা সংক্রায়ন কীরকম, আকৃতি কেমন, বন্ধকোণ কত, তোমরা তাড়াতাড়ি করে এইভাবে বের করতে পারবো। আর এটা ব্যাসপাত তত্ত্বের ক্ষেত্রে এর নীতিটা খুব প্রয়োজন, তাই আমরা এখন একটু করছি। ব্যাসপাত তথ্য, যার ফুল ফর্ম হচ্ছে ব্যালেন্স সেল ইলেকট্রন, B the valence, S the cell, E the electron, P the pair, repulsion। ঠিক আছে, যার বাংলা হচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রন জোড়ের বিকর্ষণ। তাহলে আমাকে একটা জিনিস জানতে হবে, ইলেকট্রন পেয়ার কয় প্রকার? ইলেকট্রন পেয়ার হলো 2 প্রকার। এক, লোন পেয়ার, যেটাকে বাংলা বলা হয় মুক্ত জোড়, সংক্ষেপে এখানে এলপি বলবো। আর একটা হচ্ছে বন্ড পেয়ার, বন্ধন জোড়, যেটাকে সংক্ষেপে আমি বলবো বিপি। লোন পেয়ার, বন্ড পেয়ার। ক্লিয়ার? এখন দেখো, আমাকে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি লোন পেয়ার বিকর্ষণ সব থেকে বেশি, ঠিক আছে। এরপর লোন পেয়ার, বন্ড পেয়ার বিকর্ষণ একটু কম, আর বন্ড পেয়ার বিকর্ষণ সব থেকে কম। ঠিক আছে, জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই টপিকসটার ক্ষেত্রে লাগবে। এখন কোশ্চেনটা কীভাবে আসে? কোশ্চেনটা দেখো, CH4 NH3 H2O এর মধ্যে সংকরায়ন একই হলো বন্ধন কোণ ও আকৃতি ভিন্ন কেন? CH4 NH3 H2 এর মধ্যে সংকরায়ন কিন্তু একই হলো, এদের বন্ধন কোণ ও আকৃতিটা ভিন্ন হয় কেন? এটা খুব ইম্পর্টেন্ট টপিক, প্রায় সময় দেখবা তোমরা সৃজনশীল করতে গেলে এই কোয়েশ্চেনগুলো প্রায় সময় দেখবা। আসো আমরা একটা সলিউশন করি। প্রথমে CH4 নিয়ে কাজ করব। CH4 আগে কী ধরনের সংকরায়ন কাউন্ট করি? হাফ অফ V + M - C, তাহলে কেন্দ্রে থাকবে C4, হাইড্রোজেন 4টা, 4, কোনো ক্যাটায়ন কোনো অ্যানায়ন নেই, 1/2 × 8, তাহলে 4 মানে আমি কিছুক্ষণ আগে দেখলাম 4 মানে এটা হচ্ছে sp3 সংকরায়ন, যা হচ্ছে চতুস্তলকীয়। ঠিক আছে, এখন আমি এটাতে চিত্রটা আঁকি।
হাইড্রোজেন 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 হাইড্রোজেন। কার্বনের এটা হচ্ছে লুইস ডট মতবাদ বলে। আমি এখন যেটা ডট এবং ক্রস মাধ্যমে ইলেকট্রন শেয়ার দেখাবো, ঠিক আছে। কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে ইলেকট্রন শেয়ার হয় সমযোজী বন্ধনে। সমযোজী বন্ধন কাকে বলে? যেখানে দুইজনই ইলেকট্রন শেয়ার করবে, দুইজনই ইলেকট্রনটাকে কী করবে, ভোগ করবে, সেটা হচ্ছে কি সমযোজী বন্ধন। তো এটাকে লুইস ডট মতবাদ অনুসারে দেখা যায়, একটাকে ক্রস একটাকে ডট দিয়ে দেখাবো। কার্বনের সর্বশেষ কক্ষপথে 4টে ইলেকট্রন আছে, 1 2 3 4, ঠিক আছে। কার্বনের সর্বশেষ কক্ষপথে 4টে ইলেকট্রন, আর হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে একটা 1। এখন এরা পরস্পর শেয়ার করবে। কার্বন একটা এখানে দিল, হাইড্রোজেন তারটা এখানে শেয়ার করলো, কার্বন এখানে শেয়ার করলো, হাইড্রোজেনও এখানে শেয়ার করলো, কার্বন এখানে শেয়ার করলো বন্ধনে, হাইড্রোজেনও শেয়ার করলো, কার্বন এখানে শেয়ার করলো, হাইড্রোজেনও এখানে শেয়ার করলো। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে কি কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে পরস্পর শেয়ারের কীরকম ঘটনা ঘটছে? এখানে কার্বন এবং হাইড্রোজেন প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করছে, সবাই অষ্টকপূর্ণ হয়েছে। কার্বন দেখো, কার্বন 4টা ছিল, ঠিক আছে, 4টা ছিল মানে সে অষ্টকপূর্ণ, তারও 4টে ইলেকট্রন দরকার। সে হাইড্রোজেনের সাথে শেয়ার করে ওর 8টা ফিল আপ হয়েছে। হাইড্রোজেনের ছিল একটা একটা করে ইলেকট্রন, তো ও দুইয়ের নিয়ম ফলো করতে, মানে হিলিয়ামের মতন নিষ্ক্রিয় গ্যাসের মতো রূপ নিতে তারও একটা ইলেকট্রন দরকার ছিল। সে কার্বন থেকে একটা ইলেকট্রন শেয়ার করে সেও দুইটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে দেখো, কার্বনের পর এখানে কোনো আর মুক্ত অবস্থায় কোনো ইলেকট্রন রয়ে গেছে? এখানে কোনো ইলেকট্রন নেই, এখানে সবগুলো কিন্তু বন্ধনে আবদ্ধ হয়ে গেল। মানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। তাহলে এগুলো সব হচ্ছে বন্ড পেয়ার, মানে বন্ধন জোড়। বন্ড পেয়ার কয়টা আছে দেখো, একটা মানে এক জোড়া, পেয়ার পেয়ার মানে জোড়, ঠিক আছে। বন্ড পেয়ার মানে বন্ধন আবদ্ধ, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, ঠিক আছে। এখানে বন্ড পেয়ার হলো 4, আর লন পেয়ার একটাও নেই। লন পেয়ার মানে মুক্ত অবস্থায় আর কোনো এখানে ইলেকট্রন বেঁচে আছে, মানে কার্বনের আশেপাশে নাই। তাহলে এখানে লন পেয়ার হচ্ছে 0, বন্ড পেয়ার 4টা, এটা মাথায় রাখবা। তাহলে দেখো বন্ড, তাহলে এখানে কী কী বিকর্ষণটা কাজ করবে? এখানে দেখো লন পেয়ার যেহেতু নেই, এখানে শুধু এই বিকর্ষণটাই কাজ করবে, বন্ড পেয়ার। এখানে শুধু বন্ড পেয়ার বিকর্ষণটাই কাজ করবে, কোনো লন পেয়ার বা লন পেয়ার কোনো বিকর্ষণ কাজ করবে না, এখানে কোনো লন পেয়ার নেই। তাহলে এই বিকর্ষণ সব থেকে কম, এর বন্ধন কোণ ধরো 109 ডিগ্রি, 109.5 ডিগ্রি, এই 109.5 ডিগ্রি থাকবে, কোনো চেঞ্জ হবে না। যদি লোন পেয়ার থাকতো, লোন পেয়ারের প্রেশারের ফলে এই বন্ধন কোণটা চেঞ্জ হয়ে যেত আর একটু কমে যেত। লোন পেয়ার যত বাড়বে তত বন্ধন কোণটা কমবে, এটা মাথায় রাখবা। এখানে যেহেতু কোনো লোন পেয়ার নেই, CH4 যা আছে তা 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি, আর কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, এখানে কোনো লোন পেয়ার নেই। আর একটা আসতে পারে, এখানে একটা জিনিস দেখো, এখানে বন্ধন জোড় 4টা, তা বন্ধন ইলেকট্রন কয়টি? জোড় এবং টি এগুলোর মধ্যে পার্থক্য আছে। বন্ধন ইলেকট্রন বললে 8টি, 1 2 3 4 5 6 7 8, টি বললে 8টি, আর বন্ধন জোড় বন্ড পেয়ার বললে 4টি। ব্যাপারটা বুঝে গেল? এবার আসো আমি একটু, তাই এটা কত 109.5 ডিগ্রি চতুস্থলকীয় যা আছে তা। এবার আমি NH3 ক্ষেত্রে একটু করি। NH3 হাফ অফ V প্লাস M মাইনাস C, তাহলে 5 প্লাস 3 মাইনাস 0 প্লাস 0, তাহলে হাফ ইন্টু 8, তাহলে কত আসে 4। এটাও তো সেম, sp3 চতুস্থলকীয়, ঠিক আছে। আমি একটু প্রথম দিকে এটা একটু আঁকি, এটা হিসাবে কত ডিগ্রি হওয়ার কথা? 109.5 ডিগ্রি, কেন sp3 মানে তো এটা 109.5 ডিগ্রি। এখন আসুন n, n এর সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা। আর হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে? একটা। তো এখন কী হবে? এ একটা একে শেয়ার করলো, 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 এ একটা এখানে শেয়ার করলো।
তাহলে বন্ধনে আবদ্ধ হয়েছে কয়টা? একটা, দুইটা, তিনটা, মানে বন্ড পেয়ার, এখানে লিখি, এখানে বন্ড পেয়ার তিনটা। আর লন পেয়ার মুক্ত অবস্থায় কয়টা রয়ে গেল? এখানে দুইটা, মানে সরি, মানে মুক্ত জোর, জোর হচ্ছে বন্ধ, মুক্ত ইলেকট্রন হচ্ছে দুইটা, আর মুক্ত জোর বললে কয়টা? লোন পেয়ার হচ্ছে একটি। এখানে বন্ড পেয়ার 1, 2, 3টি, আর লন পেয়ার হচ্ছে একটি। তাহলে এখানে কী কী বিকর্ষণ কাজ করবে? এখানে এটা আমি একটু লিখে রাখি, এটা লন পেয়ার, এদিকে বন্ড পেয়ার, এদিকে বন্ড পেয়ার, এদিকে বন্ড পেয়ার। তাহলে এখানে কী কী জিনিস কাজ করবে একটু বলেন তো আপনারা? এই জিনিসটাতে লন পেয়ার বন্ড পেয়ারও কাজ করবে, দেখো লন পেয়ার বন্ড পেয়ারও বিকর্ষণ কাজ করবে, আবার এদিকে বন্ড পেয়ার বিকর্ষণও কাজ করবে। তা যেহেতু এখানে লন পেয়ার চলে আসছে, আমি কিছুক্ষণ আগে বলছি লন পেয়ার বাড়া মানে বন্ধন কোণটা কমে যাবে। ধরো প্রথমে ওর হাত ছিল এরকম, ঠিক আছে, এখন উপর থেকে একটা লন পেয়ার চাপ দিচ্ছে, মানে মুক্ত জোর, ঠিক আছে, চাপ দেওয়ার ফলে ওর হাতটা এরকম থাকবে না, ওর হাতটা কী হবে? একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, একটু কোণ করে নিচে নেমে যাবে, কেন? লন পেয়ারের প্রেশারে। এই লন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণের কারণে এই হাতটা আর এরকম থাকবে না, তখন সেটা চেঞ্জ হয়ে এমন হয়ে যাবে। এটা খেয়াল করে চিত্রটা, এরকম, ঠিক আছে। যেখানে যাদের বন্ধন কোণের মান চলে আসবে 107 ডিগ্রি, আর আকৃতি হবে কি? ত্রিকোণাকার দ্বিপিরামিড, ত্রিকোণাকার দ্বিপিরামিড। বুঝছো? এটা ছিল 109.5 ডিগ্রি। কেন? এখানে কোনো লন পেয়ার ছিল না বলে, এখানে কোনো লন পেয়ার ছিল না বলে এর আকৃতিটা কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তা। কিন্তু এখানে একটা লন পেয়ার বন্ড পেয়ার, মানে লন পেয়ার চলে আসার কারণে এটা চাপ প্রয়োগের ফলে, মানে উপর থেকে যে বিকর্ষণটা কাজ করবে ওটার ফলে এর আকৃতিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বন্ধন কোণটা কিন্তু আস্তে করে কমে যাবে, 109.5 থেকে 107 ডিগ্রি হয়। এখানে মনে রাখবা প্রতিটাতে 2.5 ডিগ্রি করে কমতে থাকে বন্ধন কোণ। লন পেয়ার যত বাড়বে বন্ড পেয়ার তত, বন্ধন কোণ তত 2.5 ডিগ্রি করে কমতে থাকে। ব্যাপারটা বুঝছো? তাহলে মেন রিজনটা কি? লন পেয়ারের কারণে কিন্তু আকৃতিটা এবং বন্ধন কোণটা চেঞ্জ হচ্ছে। এবার আসো লাস্ট, যেটা আমি একটু দেখাই, H2O। H2Oটার জন্য আমি একটু কনসেপ্টটা মুছতে পারি। আচ্ছা, এটা একটু মুছে দিই উপরে। H2O এটার ক্ষেত্রে কী হয় আমরা আবার দেখি, ওই 6 কেন্দ্রে থাকবে অক্সিজেন +2 -0 +0, তাহলে 1/2 × 8, তাহলে কত আসে? 4। সেম sp3 চতুস্থলকীয় 109.5 ডিগ্রি প্রথম অবস্থায়, ঠিক আছে। এবার এটা চিত্রটা আমি একটু আঁকি। ধরো এরকম করে আঁকো, হাইড্রোজেন, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, আর হাইড্রোজেন হচ্ছে 1টি। তাহলে কি হয়? এই একটা এখানে শেয়ার করবে, একটা এখানে শেয়ার করবে, একটা এখানে শেয়ার করবে, একটা এখানে শেয়ার করবে। তাহলে এখানে বন্ধন আবদ্ধ হয়েছে কয়টা? 1টা, 2টা, অর্থাৎ বন্ড পেয়ার হচ্ছে 2টি। আর দেখো মুক্ত অবস্থায় কয়টা রয়ে গেল? 1টা, 2টা, 2 জোড়া। লন পেয়ার হচ্ছে 2টি, মানে বন্ড পেয়ার 2টা, লন পেয়ার 2টা। ব্যাপারটা ক্লিয়ার? এই বন্ধন আবদ্ধ হলো 1 জোড়া, আরেক জোড়া 2 জোড়া, ঠিক আছে, মানে 2। আর লোন পেয়ার অবস্থা রয়ে গেল A1, A1, 2 জোড়া, মানে এটা লন পেয়ার, এটা লোন পেয়ার, এটা বন্ড পেয়ার, এখানে বন্ড পেয়ার। তো এখানে কোন কোন বিকর্ষণগুলো কাজ করবে? তো দেখো লোন পেয়ার কাজ করবে, তারপর হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার কাজ করবে, ঠিক আছে, তারপর দেখো বন্ড পেয়ার কাজ করবে, মানে এখানে তিনোটা বিকর্ষণ কাজ করবে। এর আগেরটার ক্ষেত্রে দেখো লোন পেয়ার ছিল মাত্র 1 জোড়া, কিন্তু এখন লোন পেয়ার আসে গেছে কত জোড়া? 2 জোড়া লোন পেয়ার চলে আসছে। তাহলে আগেরটার থেকে বন্ধন কোণটা আরও কমে যাবে না? আমি একটু আগে বলেছি লোন পেয়ার যত বাড়তে থাকবে তত তার বন্ধন কোণটা কমতে থাকবে। তাহলে এখানে লোন পেয়ার যেহেতু 2 জোড়া চলে আসাতে এটার বন্ধন কোণটা আরও চেঞ্জ হয়ে যাবে, আরও কমে যাবে। কীরকম হয়ে যায়? এটা উল্টা ভি আকৃতির। আমি একটু এখানে আঁকি, একটু কষ্ট করে তোমরা পাশে লিখে নিয়ে।
এটা উল্টা ভি আকৃতির হয়ে যায়, যার বন্ধন কোণ হয় 104.5 ডিগ্রি এবং আকৃতি হচ্ছে উল্টা ভি, উল্টা ভি আকৃতি। ঠিক আছে, কেন এখানে লন পেয়ার দুটো চলে আসে, লন পেয়ার বিকর্ষণ সব থেকে বেশি হওয়ার ফলে এটা আকৃতিটা আরও বেশি কোণে চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, এটা হচ্ছে মেন রিজন। এটা হচ্ছে যে এই সংকরায়নের মানে কি এই ব্যাসপাত তত্ত্বের মেন বিষয়। মানে কি এতে দেখো সবগুলো ক্ষেত্রে কিন্তু SP3 আসছিল, এটার ক্ষেত্রেও কিন্তু SP3, এটার ক্ষেত্রেও SP3, এটার ক্ষেত্রে SP3, কিন্তু প্রত্যেকটাতে লোন পেয়ার, এটাতে প্রথমটাতে কোনো লোন পেয়ার ছিল না, তার যা ছিল তাই বন্ধন কোণ চেঞ্জ হয় নাই। এটাতে একটা লোন পেয়ার আসার কারণে এক জোড়া বন্ধন কোণটা চেঞ্জ হয়ে গেল, আকৃতিটাও চেঞ্জ হয়ে গেছে। এটার ক্ষেত্রে লোন পেয়ার আরেকটা বাড়ার কারণে লোন পেয়ার বিকর্ষণ বেড়ে যাওয়ার কারণে বন্ধন কোণ আরও কমে যাচ্ছে এবং আকৃতিটাও কি পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং প্রতিটা ক্ষেত্রে দেখো 2.5 করে করে কমে গেল। এটা হচ্ছে তোমার কি ব্যাসপাত তত্ত্ব, এবং এই তথ্যের আলোকে কিন্তু সৃজনশীল এসে থাকে। তোমরা টেস্ট পেপারে দেখবা বেশিরভাগ ক্ষেত্রে এই NH3 এবং H2O এই দুইটা ক্ষেত্রে তোমাদের কি দেওয়া থাকে। তোমাদেরকে আরও কিছু বন্ধন কোণ, স্যার পরীক্ষা হলে কি শুধু এই দুইটা, অন্যগুলো আসলে আমি বন্ধন কোণটা কীভাবে মনে রাখবো, বন্ধন কোণটা মনে রাখার জন্য কিছু বন্ধন কোণের মান লিখে দিচ্ছি, এগুলো একটু নোট করে রাখতে পারো। এটা একটু পজ করে করে ভিডিওটা নোট করে ফেলেও তারপর বুঝতে পারবো। কয়েকটা যোগের বন্ধন কোণটা আমি লিখে দিচ্ছি। আচ্ছা, H2O NH3 এগুলো সব আমার শীটের কিন্তু মধ্যে আছে, কিন্তু তোমরা আমার শীটটা কালেক্ট করতে পারলে একটু ভালো হয়। আমার শীটের মধ্যে সব কিছু কিন্তু নোট থাকে। H2O 104.5 ডিগ্রি, NH3 160 ডিগ্রি, NH3 102.5 ডিগ্রি, PH3 94 ডিগ্রি, CH4 109.5 ডিগ্রি, BCl3 তো আপনার হচ্ছে 120 ডিগ্রি, তারপর H2S 92 ডিগ্রি, PCl3 109.5 ডিগ্রি, BeCl2 180 ডিগ্রি, NH4 প্লাস 109.5 ডিগ্রি, PH4 প্লাস সেম 109.5 ডিগ্রি, আর লাস্ট যেটা দিই NH2 মাইনাস সেটা হচ্ছে 105 ডিগ্রি। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু তোমরা একটু দেখে নিও, তাহলে মুখস্থ করে রাখবো। ঠিক আছে, এটা ক্লিয়ার। এবার আসো আমরা ফাজানের নীতিটা একটু পড়বো, খুব ইম্পর্টেন্ট 5 স্টার, এটা আরেকটা 5 স্টার একটা টপিকস। বোর্ডটা মুছতে হবে আবার। তাক বসে যাচ্ছে। আসো ফাজানের নীতিটা একটু দেখি।
দেখো ক্যাটায়নের আকার যত ছোট হবে অ্যানায়নের আকার যত বড় হবে, প্লাস ও মাইনাস চার্জ যত বৃদ্ধি পাবে, ডি ও এফ অরবিটাল ইলেকট্রন সংখ্যা যত বাড়লে তাদের সমযোজী চরিত্র তত বৃদ্ধি পাবে। চরিত্র বা পোলারায়ন তত বৃদ্ধি পাবে, তত বৃদ্ধি পায়। ঠিক আছে, কোয়েশ্চেনটা আসে অনেকটা এরকম, একটু দেখি কোয়েশ্চেনটা একটু লিখি। একসাথে 3-4টা কোয়েশ্চেন একটা কোয়েশ্চেনের মধ্যে চলে আসবে। ধরো লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এদের মধ্যে কার পোলারায়ন ক্ষমতা বেশি? আটটা কোয়েশ্চেন, কার সমযোজী চরিত্র বেশি? আরেকটা কোয়েশ্চেন, কোনটির আয়নিক চরিত্র বেশি? সেম আরেকটা কোয়েশ্চেন, কোনটির গড়াঙ্ক স্ফুটনাঙ্ক বেশি? স্ফুটনাঙ্ক বেশি। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু এসে থাকে। ঠিক আছে, এটা ফাজারের নীতি আলোকে আমরা ব্যাখ্যা করব। আসেন প্রথমে আমি লিথিয়াম ক্লোরাইড, দেন সোডিয়াম ক্লোরাইড, দেন পটাশিয়াম ক্লোরাইড লিখলাম। এটা প্লাস চার্জ, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন যে এখানে কোনটা কমন আয়ন? এখানে কমন আয়ন হচ্ছে ক্লোরিন। ক্লোরিন তিনোটাতে কিন্তু আছে একই। ঠিক আছে, তিনোটাতে ক্লোরিন আছে, এখানে কোনো ক্লোরিনের কোনো চেঞ্জ হয় নাই, তো এটা আকৃতিটা সেম তিনোটার ক্ষেত্রে। এবার এখানে চেঞ্জ হচ্ছে কি ক্যাটায়ন, একটা লিথিয়াম, একটা সোডিয়াম, একটা পটাশিয়াম, একটা লিথিয়াম, একটা সোডিয়াম, একটা পটাশিয়াম। ঠিক আছে, তো এখন লিথিয়াম, পটাশিয়াম এবং সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে আমরা কি করব? লিথিয়ামের ক্ষেত্রে কি, লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে কি আকার, লিথিয়ামের আকারটা কিন্তু একটু ছোট, সোডিয়ামের আকারটা একটু বড়, আর পটাশিয়াম আকারটা আরও বড়। তাহলে আমরা ফাজানের প্রথম সূত্রটা কি জানি? ক্যাটায়নের আকার যত ছোট হবে তার সমযোজী চরিত্র বা পোলারায়ন তত বৃদ্ধি পাবে বা বেশি হবে। ঠিক আছে, মানে এখানে চিন্তা করো, এখানে ক্যাটায়নের আকার কোনটি ছোট? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের মধ্যে কার আকার ছোট? অবশ্যই লিথিয়ামের আকারটা ছোট, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, মানে এগুলো আকারটা আস্তে আস্তে বৃদ্ধি পাইছে, উপর থেকে নিচে নামার পর আমরা জানি আকার বৃদ্ধি পায়। তো লিথিয়ামের আকার ছোট, ক্যাটায়নের আকার যত ছোট হবে তাহলে এখানে কার সমযোজী চরিত্র বেশি হবে? অবশ্যই লিথিয়ামের। তারপর হচ্ছে যে এটা ব্যাপারটা ক্লিয়ার, যার আকার ছোট তার সমযোজী চরিত্র বেশি এবং কি পোলারায়ন ক্ষমতাও বেশি। তো এখানে আরেকটা কোয়েশ্চেন, তাহলে আমি এই কোয়েশ্চেনটা পেলাম, এটাও পেলাম, কার সমযোজী চরিত্র পোলারায়ন ক্ষমতা বেশি, এটা পেলাম। কোনটির আয়নিক চরিত্র বেশি হবে? কোনটির গড়াঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে? এর যেহেতু সমযোজী চরিত্র বেশি, তাহলে এখানে আয়নিক চরিত্র বেশি হবে এর, আয়নিক চরিত্র বেশি হবে কোনটার? এর। তারপর হচ্ছে এখানে পটাশিয়াম ক্লোরাইডের আয়নিক চরিত্র বেশি, এর একটু কম, এর একদম কম। এর সমযোজী চরিত্র বেশি, এর আয়নিক চরিত্র বেশি, উল্টা। আর যাদের আয়নিক চরিত্র বেশি, মানে যারা আয়নিক বেশি দেখায় তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে কার? এটার। আর সবচেয়ে কম হবে এটার। সমযোজী চরিত্র যারা দেখাবে তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম, যাদের আয়নিক চরিত্র দেখাবে তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি। এটা নোট করে রাখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক চরিত্র বেশি দেখাবে এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি দেখাবে, আর এটা পোলারায়ন ক্ষমতা বেশি দেখাবে এবং সমযোজী চরিত্রটা বেশি দেখাবে। ব্যাপারটা ক্লিয়ার? এখন ধরো আমি আরেকটা কোয়েশ্চেন দিলাম, সেখানে আমি এটা একটু মুছি। কোয়েশ্চেনটা হলো কি, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। ঠিক আছে, তো এখন দেখো এখানে কোনটা ফিক্সড? এখানে কিন্তু ক্যাটায়ন, আগেরটার ক্ষেত্রে অ্যানায়ন ফিক্সড ছিল, এখন এটার ক্ষেত্রে ক্যাটায়ন ফিক্সড। এই ক্যাটায়ন ফিক্সড, প্লাস প্লাস, এখানে সবগুলোতে হাইড্রোজেন, কিন্তু এখানে ভিন্ন আছে কি অ্যানায়ন। তো এখানে অ্যানায়ন নিয়ে কাজ করতে হবে, ক্যাটায়নটা ফিক্সড।
এদিকে ক্লোরিন এর আকারটা ছোট, ব্রোমিনের আকার একটু বড়, ফ্লোরাইডের আকার না সরি হাইড্রোজেন আয়োডাইড হবে, আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইডের আকার আরও বড়, ক্লোরিন ব্রোমিন আয়োডাইড। ঠিক আছে, তাহলে এর আকারটা একদম বড়। তা আমি ওনার দ্বিতীয় সত্য মতে কি জানি, অ্যানায়নের আকার যত বড় হবে তার সমুদ্রের চরিত্র ও পোলারায়ন তত বৃদ্ধি পাবে। তাহলে এখানে অ্যানায়নের আকার কারটা বড়? অবশ্যই আয়োডাইডের আকার বড়। তো এর যেহেতু আকার বড়, তাহলে এর সমুদ্রের চরিত্র বেশি, তারপর হচ্ছে এখানে আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি সমুদ্রের চরিত্র দেখাবে এবং এটার পোলারায়ন ক্ষমতা সবচেয়ে বেশি। আর তাহলে আয়নিক চরিত্র কার বেশি হবে? অবশ্যই এটা আয়নিক চরিত্র বেশি, এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কার হবে? অবশ্যই এটার হবে। যার সমুদ্রের চরিত্র বেশি হবে তার বিপরীতে উল্টারটার আয়নিক চরিত্র বেশি হবে, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। ব্যাপারটা ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। সেম এখন আরেকটা কোয়েশ্চেন দিই, সেটা হচ্ছে কি NaCl, MgCl2, AlCl3, এই তিনটার মধ্যে কার পোলারায়ন ক্ষমতা বেশি, কার সমুদ্রের চরিত্র বেশি, কোনটি আয়নিক চরিত্র বেশি, কোনটি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি? তা আমি একটু লিখি, একটু বুঝি। NaCl, MgCl2, AlCl3, এটা +1, এটা +2, এটা +3। তা আমি কি বললাম? 3 নম্বর সূত্রে কি প্লাস ও মাইনাস চার্জ যত বৃদ্ধি পাবে তার পোলারায়ন এবং সমুদ্রের চরিত্র বেশি হবে। তাহলে এখানে প্লাস এবং মাইনাস, প্লাস বাড়তি কার? অবশ্যই অ্যালুমিনিয়ামের। তাহলে এর যার প্লাস বাড়তি তার সমুদ্রের চরিত্র বেশি হবে, তার পোলারায়ন ক্ষমতা তত কী হবে? বৃদ্ধি পাবে। তাহলে এই যত বেশি প্লাস বাড়বে তার সমুদ্রের চরিত্র বেশি হবে, তার পোলারায়ন তত বেশি হবে। তাহলে এখানে আয়নিক চরিত্র কার বেশি হবে? অবশ্যই NaCl এর। তারপর হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে। তো এখানে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি? যার আয়নিক চরিত্র বেশি তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি, তাকে গলাতে এবং ফুটাতে বেশি তাপমাত্রা লাগে। আর এই সমুদ্রের চরিত্র হবে, এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হবে। ঠিক আছে। আর DOF অরবিটালে ইলেকট্রন সংখ্যা বাড়লে, ধরো তোমার হচ্ছে কি, ধরো D5, D6, D7, এখানে কার পোলারায়ন ক্ষমতা বেশি হবে? অবশ্যই যার ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা বেশি তার পোলারায়ন ক্ষমতা বেশি, সমুদ্রের চরিত্র বেশি, আর D5 এর কম। তা আয়নিক চরিত্র কার বেশি হবে? D5 এর আয়নিক চরিত্র বেশি হবে, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। ব্যাপারটা বুঝছো? DOF অরবিটাল ইলেকট্রন সংখ্যা বাড়লে, যত বাড়বে তার সমযোজী ও পোলারায়ন ক্ষমতা তত বেশি। তো এটা হচ্ছে আমাদের ফাজানের নীতি। এই ফাজানের নীতি অনুসারে তোমরাও টেস্ট পেপারে বা বিভিন্ন জায়গায় গাইডের মধ্যে দেখবা এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমনই কোয়েশ্চেনগুলো আছে ক্রম। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারবা, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাতে পারবো। তাহলে আজকের পর্যন্ত এতটুকু, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। যদি কোনো সমস্যা থাকে আমার অবশ্যই হোয়াটসঅ্যাপে বা আমাদের কেমিস্ট্রি চেম্বার পেজে অবশ্যই নক দিয়ে বলবা। আমরা পরবর্তীতে অন্য একটা টপিক নিয়ে তোমাদের মধ্যে হাজির হব। টিল দেন বাই, ভালো থাকবেন।